চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এদিকে কই যাইতাছেন? কেন মা, তুমি জানো না কেন চাচা, কি হইছে? আমি তো কিছু জানি না। ওই চৌধুরী বাড়িতে দানের কাপড় মানে জাকাতের কাপড় দিতেছে। জাকাতের কাপড় দিতাছে? আচ্ছা চাচা, আমি গেলে কি আমারেও দিব? দিব তো, তোমার দিব না কেন, তোমারও দিব। এক কাম করো, তোমার মায়ের নিয়ে আইও, তোমার মায়েরও দিব। মারে নিয়ে যাবো, কিন্তু চাচা একটা সমস্যা আছে। মা না অনেক শরম পায়, মা কোনো জায়গায় যাইতে চায় না। মারে আমি কেমন করে নিয়ে যাবো কোন? আরে মারে, শরম পাইলে হইব? এক কাপড়ে পরে থাকে দেখি না তোমার মায়ের? এক কাপড়ের অর্ধেক ধুই অর্ধেক পরানো থাকে, আবার অর্ধেক ধুই অর্ধেক পরানো থাকে। পরনে যদি কাপড় না থাকে চোখে লজ্জা রেখা কি হইব? এক কাম করো, তোমার মায়ের নিয়ে আসো, তোমার মায়েরও একটা দিব, তোমারও একটা দিব, দুইজনে দুইটা কাপড় পাইয়া যাইবা। জানো, চৌধুরী সাহেবের জামাই না অনেক বড় লোক, তাদের ঢাকাতে বিশাল বড় একটা বাড়ি আছে। চৌধুরী সাহেবের জামাই এই গ্রামে প্রথম আইছে, ওই জামাই আইসেই তো ওই দানের কাপড়গুলো দিতেছে। তুমি যাও, তোমার মায়ের নিয়ে আসো, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যান, আমি মারে যেমন করে হোক বুঝায় শুনাই নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও যাইতেছি। নাম কি রে তোর? কুতকুতি। আরে কাম কি রে তোর? কুতকুতি। আজকে প্রেম। কিরে কই যাস? কয়ে যাবো, মারে ডাকতে যাইতাছি। ওই যে শুনলাম চৌধুরী বাড়িতে নাকি কাপড় দিতেছে, ওটাই আনবার যাবো। ও, ওই খবর পাইয়া হলেইছস? হব, তা তুমি কই যাইতেছো? আমিও খবর পাইছি বুঝছস, চৌধুরী মাহিয়ার জামাই নাকি অনেক বড় কোটিপতি, অনেক টাকা পয়সার মালিক, দামি দামি কাপড় দিতেছে বলে। পরে চিন্তা করলাম যাই গিয়া দেখি, যদি আমারে দেয় তাহলে দিল, না হইলে দেখে আয়া বললাম। তুমি যাইতেছো জাকাতের কাপড় আনতে? আইসা মাহফুজ ভাই, তোমাকে তো কোনো কিছুর কমতি নাই, তোমাকে তো আল্লাহ অনেক দিছে, তুমি আবার কোন হিসাবে জাকাতের কাপড় আনবার যাইতেছো? এই যে একটা কথা কইলি, আমরা জাতে কি বাঙালি, আর বাঙালি মাগনা পাইলে আলকাতরাও খায়। তো এটা তো আর আলকাতরা না, এটা হইতেছে কাপড়। দিব, দিলে যদি পছন্দ হয় না বউরে দিলাম, নাইলে অন্য কাউরে অর্ধেক দাম বেচালাম। বেইসা হালাবা কেন? তুমি তো পারতা এলাকায় যে আরো গরিব দুঃখী মানুষ আছে তাগরে খবর দিতে, তাগরে পাঠাইতে। তারা তো হইছে বছরে একটা কাপড় জীবনে চোখেও দেখে না, তাগরে যদি পাঠাইতা তারা তো কাপড়টা পাইলে অনেক খুশি হইতো, তাই না? এই জ্ঞানের জ্ঞানের কথা কস, তুই হইতেছিস 8 ফেল, আর আমি মেট্রিক পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করছি এই আমলে যেটা হইছে মাস্টার্সের সমান। সুতরাং আমারে জ্ঞান দিস না, যা তোর মারে লই আয়। আর আমি গিয়ে সিরিয়াল ধরতেছি। আর তোর কাইটা কি করছস? মহান এগুলা, আয় তাড়াতাড়ি আয় পর। হাইরে মানুষ, কেউ একটা কাপড় পায় না, আর কেউ পায়াও ওই কাপড় আইনা বিক্রির চিন্তা করে। এই হইছে বাঙালি। কি কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার আমি কতদিন কইছি যেভাবে চোখের পানি ফালাইবা না। কার জন্য ফালাইতাছো? ওই অমানুষটার জন্য। কি লাভ হইতাছে চোখের পানি ফালাইয়া? যেই মানুষটা নাকি শহরে গিয়া মা বোন ভুলে গেছে, সেই মানুষটারে তো আমাকে মনে রাখার দরকার নাই। মা, কবিতা রে, তুই কি বুঝবি? আমি তো মা, আমার যে বুকটা ফাইটা যায়, আমি তোরে ভুলতে পারি না। ওরে একটু দেখার জন্যে আমার এই বুকের ভিতরে শুধু ছটফট ছটফট করে। ও ভুলে যাইতে পারে, আমি তো পারি না। আমি জানি তুই মুখ দিয়ে যত যাই কস, ওর জন্য তোরও কষ্ট লাগে। কি করুম ক? পোলা যদি খারাপ হয়, মা কি খারাপ হইতে পারে? পারে না। আমার ভিতরকার জ্বালাটা আমি তোরে বুঝাইতে পারুম না। এই দেখ, সামনে ঈদ, আমার পোলা আমার কাছে নাই। কতগুলা ঈদ চলে গেল, আমি পোলারে এক নজরও দেখতে পারলাম না, একটু কাছে পাইলাম না। আমার না সহ্য হয় না। এর থেকে মরে যাও অনেক ভালো। মা চুপ করবা, কইছি না? ওর কথা ভাইবা কোনো কষ্ট পাইবা না। দেখো না, আমার কখনো কষ্ট পাইতে দেখো?
আমার কখনো ওর কথা কইতে দেখো, আমি তো কখনো কষ্ট পাই না। আর শোনো মা, আমি না শুনছি তোমার পোলা শহরে যে অনেক ভালো আছে, অনেক টাকা ইনকামও করে। দিছো না? সবকিছু বেইসা তার হাতে টাকা তুলে দিছিলা না? পড়াশোনা করব তোমার ছেলে পড়াশোনা কইরা তোমার দায়িত্ব নিব, আমার দায়িত্ব নিব। নিছে না? খবরও তো নিতেছে না এখন। সে শহরে না মা খুব ভালো আছে, তার আমাগো কথা মনে পড়ে না। কেমন করে পড়বো? আমাগো সে এখন ভুইলা গেছে আমরা গরিব না, গরিব গো কথা টাকা লাগো মনে থাকে না। জাগা, আমি আর ওর কথা মুখেও আনতে চাই না, ওর কথা ভাইবা অন্তত আমি কষ্ট পাইতে চাই না, আর তোমারও পাইতে দিব না। শোনো মা, এইসব বাদ দাও। মা, আমি তোমার একটা কথা কই, ওই যে চৌধুরী বাড়ি আছে না, ওইখানে নাকি হইছে জাকাতের কাপড় দিতেছে। ওনার নাকি জামাই আইছে, ওনার জামাই নাকি মেলা বড় লোক, উনি নাকি হইছে জাকাতের কাপড় দিতেছে। মা, তোমার তো একটাই কাপড়, চলো না তুমি আর আমি যাই, একটা কাপড় তুমি পাইবা, আরেকটা কাপড় আমি পাবো। এটা তুই কেমন কথা কইতেছস কবিতা? মানুষের কাছ থেকে কোনোদিনও ভিক্ষা নেই নেই, আর আজকে যাবো জাকাতের কাপড় নিতে, ভিক্ষা চাইতে? আমি যাবো না মা। ও মা, ভিক্ষা কেন কইতাছো? দেখো, ওটা তো জাকাতের কাপড়, আর আমরা তো গরিব, ওটার প্রতি হক তো আমাগো আছে, তাই না? এই যে তুমি তোমার দিকে চায় দেখো না মা, এই যে কাপড়টা কত হানি ছিঁড়াই গেছে গা, কত জায়গায় জায়গায় সিলাই। মা চলো না, একটা দিনেরই তো ব্যাপার, তুমি আর আমি মিলা যাবো, তুমি একটা কাপড় পাবো, আমি একটা পাবো, চলো না মা যাই। তোর যখন নতুন কাপড়ের এতই শখ, তুই যা মা, আমি যাবো না। ও মা, তুমি না গেলে আমি কেমন করে যাই? তুমি যদি না যাও আমিও যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। আইসা মা, চল চল। স্যার, আমার মায়াটা অসুস্থ তো আসতে পারে নাই, আমার মায়াটার জন্য একটা কাপড় দেন। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি দিয়ে দেব। আচ্ছা। চৌধুরী সাহেব, আমার এই আরেকটা দাম দেন। যাও বাবা, আরো আছে না, সবাইকে তো দিতে হবে। আপনারা একটু দাঁড়ান, এখন আমার জামাই দেবে। জামাই বাবাজি, জামাই বাবাজি, তুমি আসো, এবার তোমার হাত দিয়ে দাও, আমি তো অনেক দিলাম। দাও। শাড়ি তো মনে হইতেছে দামি শাড়ি, সিস্টেম করে কি আর দু একটা লয়ে লোন যায় কিনা দেখি, একটু খারাপ বাউডা বুঝি বেশি হয় কিনা। এই নিন কাপড় নিন। না না, আমাকে কাপড় লাগবো না, বড় লোকের কাপড় আমরা নেই না, চল। দাঁড়ান, কি বলছেন না বলছেন? আসছেন কাপড় নিতে, সিরিয়ালে ছিলেন এতক্ষণ, এখন কাপড় নেবেন না মানে? কইলামই তো আমাকে কাপড় লাগবো না। আব্বা, আমার মনে হয় কি ওরা আগেও কাপড় নিয়েছে, এখন ধরা পড়ে যাবে বলে নিজের মুখটা লুকিয়ে রেখেছে। সাহেব, আপনার কোথাও ভুল হইতাছে, আমরা আগে কাপড় নেইনি। আসলে কি জানেন সাহেব, যারা নিজের রক্তের সম্পর্কের ভুলে যায়, ওই রকম মানুষের থেকে কাপড় অন্তত আমরা নিতে পারবো না। মা চল। চলো। বুঝলাম না, সূর্যর হাত থেকে কেন ওনারা কাপড় নেবে না? ওনারা বলল রক্তের সম্পর্ক ছিন্নকারীকে ওনারা পছন্দ করে না, তার মানে সূর্যর সাথে কি ওনাদের রক্তের সম্পর্ক আছে? সূর্য, একটু উপরে চলো তো, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ চলো বাবা, তাহলে আপনি বাকি কাপড়গুলো বিলিয়ে দিন, আমি উপরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গরিব মানুষের অভিমানের জন্য কিছু করতে পারে না, আর একটু রাগারাগি হইলে হইতেই পারে। শাড়ি না নিয়ে চলে যেতেছিস কেন? যাক, আমার রাস্তা খুলে গেছে, যাই গিয়ে ওগুলো দুইটা শাড়ি চাই, আর যদি সিস্টেমে আরেকটা লইতে পারি তেলুম। আচ্ছা, ওই দুইজন কাপড় নিতে আসলো,
কাপড় নিল না, আবার জানি কি বিড়বিড় করে বলল। গরিব মানুষের এই একটা স্বভাব, কাপড় নিতে এসে কাপড় নিল না। ধ্যাৎ। যাক, আর কেউ নাই, অনেকগুলো কাপড় রেখে গেল। আচ্ছা ঠিক আছে, মনে হয় বিকালে আস। চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, তুমি না একবার নিয়ে গেলে? নিয়ে গেলাম, পরে ওই জায়গায় গেছি, যাই একটু দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি যে এই যে দুইজন অভিমান করে চলে গেছে। ও হ্যাঁ বাবা, ওরা লাইনে এসে দাঁড়ালো, কিন্তু কি হলো আমি কিছু বুঝতে পারলাম না, কাপড় না নিয়ে চলে গেল। আমিও বুঝলাম না। আচ্ছা যাই হোক, ওনাকে তো আমি চিনি, আমাদের গ্রামেই থাকে। এক কাজ করেন, যদি আমার বিশ্বাস হয় তাহলে 2টা শাড়ি দিয়ে দেন, আমি ওনাদের পৌঁছাই দিব। ও তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ওই দুইজনকে এই ভালো দুটো কাপড় তোমার হাত দিয়ে দিয়ে দিও। এই নাও। হ্যাঁ চৌধুরী সাহেব, হ্যাঁ, আমার আর একটা শাড়ি দেওয়া যায় না? তোমাকে যেই শাড়িটা দিছি, তোমাকে তো একটা দিলাম তো আবার। আমার বউয়ের জন্য। পাগল ছেলে, তাহলে এই শাড়িটা কে পরবে? ওটাও বই পরবো। বাবাজি, আরো তো আছে, সবাইকে দিতে হবে। যদি কাপড় বাঁচে তুমি বিকালে এসো, আমি তোমাকে আরেকটা কাপড় দিয়ে দেবো। না, এই শাড়িটা আমার দিকে তাকায় রয়েছে তো, এই জন্য বললাম আর কি। এসো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমাকে এখানে ডেকে নিয়ে আসলে? তোমাকে ডেকে আনার কারণটা হচ্ছে, এই মাত্র যে ভদ্র মহিলা আর একটা মেয়ে তোমাকে যে বলল যে তুমি নাকি রক্তের সম্পর্ক ছিন্নকারী। তুমি কি বলছো না বলছো? ওই ওই ফকিন্নিদেরকে আমি চিনবো মানে? আরে তুমি তো জানো আমি ছোট থেকে শহরে বড় হয়েছি, আমার বাবা মা লন্ডনে থাকে, আর এখানে গ্রামে আমি ফার্স্ট তোমার সাথে আসলাম, ওদের কিভাবে চিনবো? আমি তো তোমার বাবা মার কথা জিজ্ঞেস করিনি, তোমার বাবা মার কথা এখানে আসলো কেন? না মানে তুমি যে বললা যে আমি চিনি কিনা, আসলে আমি চিনি না। আর দেখছো, সামান্য ফকির রাস্তায় ভিক্ষা করে খায়, জাকাতের কাপড়ের জন্য আসছে, তারা কিনা অহংকার করে বলে যে আমরা সম্পর্ক ছিন্নকারীর হাত থেকে কখনো কোনো দান সদকা নেই না। এটা কোনো কথা হলো? সেটাই তো আমার প্রশ্ন। এতক্ষণ যাবত তারা লাইনে দাঁড়িয়েছিল দুটো কাপড়ের জন্য, সে পার্সন দুজন তোমাকে দেখে মুখটা ঢেকে ফেললো, আবার যখন তুমি তাদেরকে উল্টাপাল্টা কথা বললে তারা তোমাকে দেখে বললো রক্তের সম্পর্ক ছিন্নকারী। তার মানে কি? তার মানে এইটা বোঝায় তুমি রক্তের সম্পর্ককে ছিন্ন করেছো। আরে না, ওরা মিথ্যে বলেছে। দেখো, ওরা দেখেছে আমি সুটকোট পরা, নিচে নামছি, ভাবছে অনেক টাকার মালিক, একটু কাহিনী করলে ব্যাস, আর মিথ্যে বানিয়ে বলতে হবে না। কে সত্যিটা বলো, নাহলে কিন্তু আমি সিনক্রেট করব। দেখো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো, আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতেছে, তুমি কেন বুঝতেছো না? কারা ওনারা? চিনি না। কারা ওনারা? বললাম তো, চিনি না। সত্যিটা বলতে কি তোমার কষ্ট হচ্ছে? কি ব্যাপার, আবার উপরে কি চিল্লাচিল্লি? এই এই রহিম, তুই এদিকে খেয়াল কর তো, আমি একটু উপর থেকে আসতেছি। কারা ওনারা? অবাক লাগছে, তুমি আমার গায়ে হাত তুললে। এই মেরেছি, বেশ করেছি। শেফা, কি ব্যাপার, তোমরা কি শুরু করেছো? এত চিল্লাচিল্লি, নিচে তো অনেক লোকজন। আব্বা, আপনার মেয়ে আমার গায়ে হাত তুলেছে। হোয়াট? শেফা, তুমি জামাই বাবাজির গায়ে হাত তুলেছো? এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি? এমন কি হয়েছে যে তুমি জামাই গায়ে হাত তুলেছো? বাবা, আমি কতটা বিচক্ষণ তা আপনার থেকে ভালো কেউ জানে না। আমার চোখে ধুলো দেবে কেউ, সেটা তো কখনো সম্ভব না। উফ, আমাকে খুলে বলো না শেফা, কি হয়েছে? আমি খুলে বলতে পারবো না। আপনার জামাইকে জিজ্ঞেস করেন, নিচে যে দুজন মহিলা ওনার কাছ থেকে কাপড় না নিয়ে বলল যে রক্তের সম্পর্ক ছিন্নকারী, ওনারা কারা? ও হ্যাঁ, জামাই বাবাজি, আমিও লক্ষ্য করেছি, সবাইকে আমি কাপড় দিলাম, সবাই নিয়ে গেল। যখনই তুমি কাপড় দেওয়া শুরু করলে, ওই দুজন তোমার কাছ থেকে কাপড় নিল না, তারপর বিড়বিড় করে কি বললো, চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? আব্বা, আমরা বড়লোক মানুষ, কোটিপতি মানুষ, আমাদেরকে দেখলে অনেকের হিংসা হতে পারে, অনেকে জেলাস হতে পারে, স্বাভাবিক। ওরা ফকির, রাস্তাঘাটে ভিক্ষা করে খায়, হয়তো ভেবেছিল আমার কাছ থেকে আর ভালো কিছু পাবে, দামি শাড়ি পাবে, আর অনেক কিছু টাকা পয়সা পাবে। সে হয়তো তার কাপড়টা দেখে ভালো লাগে নাই, সে এখানে একটু
ইয়ে নিল আর কি, অহংকার দেখালো, বুঝেন নাই? এখন এটা কি আমার জন্য, আইজনকে আমি দেই? বাবা, হ্যাঁ? আপনি আমার বিয়ের পরে কখনো কি দেখেছেন সূর্যর ব্যাংকে কখনো 10 লাখ টাকার উপরে টাকা ছিল? না, সেটা দেখিনি। যার বাবার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তার ছেলের ব্যাংকে 10 লাখ টাকার উপরে টাকা থাকে না কি করে বাবা? আমি তো যখন ওর কাছে ছিলাম তখন তো দেখেছি ও অনেক ভালো ভালো পোশাক পরেছে, কিন্তু আমি কিন্তু ওর হাতে একটা দামি ফোন পাইনি। আমি পাইনি ওর একটা ভালো একটা বাড়ি। সবসময় বলে আসতেছে ওর বাবা নাকি বাইরে থেকে বিজনেস করে। আচ্ছা বাবা, শোনা কথায় মানে উড়া কথায় কি আমি সবকিছু মেনে নিতে পারি? আর তাছাড়াও সে কখনোই বলতে পারেনি তার বাবা মা কে এবং কোথায়, বা আমাকে কখনো দেখা করেনি, তোমার সাথেও সাক্ষাৎ করায়নি। তাহলে কি করে বিশ্বাস করবো যে সে মিথ্যা বলছে না? আব্বা, আমি একটা কথা বলি। শেফা, তুমি ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর তোমাকে বিয়ে করেছি সেটা আমার বাবা মা মেনে নিতে পারেনি। তারা আমাকে প্রথম তেজ্যপুত্র করতে চাচ্ছে, এমনকি বলেছেও যে ওই মেয়েকে নিয়ে যদি এই সংসারে আসো তাহলে তোমাকে তেজ্যপুত্র করে দেবো। সেখানে তোমাকে কিভাবে নিয়ে যাব? আর আমার ব্যাংক ব্যালেন্সের কথা বলছো? আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, সবই তো আমারই ছিল, কিন্তু আমি নেইনি। যেই বাবা আমার স্ত্রীকে মেনে নিতে পারবে না, আমার ভালোবাসা মানুষটাকে মেনে নিতে পারবে না, সেই বাবার কাছ থেকে আমি 1 টাকা নেবো কেন? তুমি যদি আর একটা মিথ্যা কথা বলো, তোমাকে আমি পুলিশে দেব। আহা, এখনই ডিবির লোক ডেকে তোমাকে ধরিয়ে দেব। কি করবে সত্যিটা বলবে? সেবা, বাবা, নো সাউন্ড। আমার ব্যক্তিগত ব্যাপার, আমার সংসারে আমার হাজবেন্ড আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলবে, আর চোখের সামনে দেখা জিনিসকে সে মিথ্যে বলবে, সেটা আমি মানতে পারবো না। সত্যি কথা বলো, বলো বলতেছি, নাহলে কিন্তু থাপ্পড় মারতে বাধ্য হবে। বলো সূর্য, কথা বলো তুমি। কে ওনারা? বলছি, শোনো। হ্যাঁ বাবা, আপনার মেয়ের কাছ থেকে বিভিন্ন ছলনায় আমি বাঁচার চেষ্টা করেছি, কিন্তু না, সত্যি অবিচক্ষণ। ও যেটা মিন করেছে সেটাই সত্যি। আমার বাবা মাকে ও দেশের বাইরে থাকে না, আমি খুব গরিব ফ্যামিলির ছেলে, আর এই গ্রামেই আমার বাড়ি। আমি সব কিছু গোপন করেছি, কারণ আপনার মেয়েকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আমি জানতাম ও যদি সব কিছু জানতে পারে হয়তো আমাকে মেনে নিতে পারবে না, আমাকে অস্বীকার করবে, আমার ভালোবাসাকে দূর ঠেলে দেবে। আমি ওকে হারাতে চাইনি, তাই মিথ্যের আশ্রয় নিয়েছি। আজকে যে মহিলা, যে মেয়েটা আসছিল জাকাতে কাপড় নিতে, সে মহিলাটা আমার গর্ভধারিণী মা, আর ওই মেয়েটা আমার আমার একমাত্র বোন। দেখেছো বাবা, আমি ওই মহিলার কথা শুনে আর ওই মেয়েটার কথা শুনে বুঝতে পারছিলাম যে অবশ্যই সূর্যের কেউ না কেউ হয়। আর তাছাড়াও সূর্যর সাথে এতদিন সংসার করা অবধি আমি ওর কাছে যখনই ওর বাবা মার কথা বলতাম তখনই দেখতাম ওর মুখের এক্সপ্রেশন কতটা চেঞ্জ হয়ে যাইতো, মানে আমার সাথে তখন রুড বিহেভ করতো। সূর্য, আমি যদি তোমার বাবা মার কথা চিন্তা করে তোমাকে বিয়ে করতাম, তোমাকে ভালোবাসতাম, তাহলে কখনোই তোমাকে আমার বাড়িতে ঘর জামাই রেখে থাকতাম না। আমার বাবাকে আমি কখনোই বলতাম না যে আমি তোমাকে বিয়ে করব। আমার কোথায় থাকার কথা ছিল? শ্বশুর বাড়িতে। আমি তা না করে শুধুমাত্র তোমার মুখের দিক তাকিয়ে আমি আমার বাপের বাড়িতে তোমাকে রেখেছি। কই, তোমার কাছ থেকে ভালো শাড়ি চেয়েছি, তোমার কাছ থেকে ব্যাংক ব্যালেন্স চেয়েছি, তাহলে কেন তুমি আমার কাছে সত্যিটা লুকালে? ওয়েট 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 চেপা ওয়েট। সূর্য, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার একমাত্র মেয়ে শেফা, আমার স্থাবর আমার মিল ফ্যাক্টরি ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছুর মালিক আমার একমাত্র মেয়ে শেফা। তোমাকে আমি বিশ্বাস করে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি। তুমি কিসের জন্য তোমার পরিচয় আমার কাছে গোপন করেছো? কিসের জন্য, কোন লোভে? সত্যি করে আমাকে বলো তো, কেন তোমার মা বোনকে তুমি অস্বীকার করেছো, আর কেন তাদের পরিচয় আমার কাছে গোপন রেখেছো? বলো। আব্বা, আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা, তবে হ্যাঁ, এই আপনাকে ছুঁয়ে কথা বলছি। আমি কোনো কিছু লোভে না, আমি লোভের জন্য সব কিছু করিনি। আমি শুধু আপনার মেয়ের ভালোবাসা পাবার জন্য, ও যেন আমার জীবন থেকে হারিয়ে না যায়, তাই মিথ্যের আশ্রয় নিয়েছি। চুপ করো। মিথ্যেবাদীর মুখের কথা কখনো বিশ্বাস করো না। তুমি আমার বাবার শরীর ছুঁয়ে মিথ্যা কথা বলতেছো? কি করে ভাবতে পারো তোমার মতো একটা লোভী লম্পট মিথ্যাবাদীর সাথে আমি এখনো সংসার করব? শোনো, তুমি যদি মিথ্যেটা না বলে সত্যিটা বলতে, তো আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম যে আমার হাজবেন্ড গরিব হলেও সে তার ফ্যামিলিকে পরিচয় দিতে পারে। আজকে তুমি তোমার পরিবারের লোকজনকে পরিচয় দাও না,
সেখানে তুমি ভবিষ্যতে আমাকে কিভাবে পরিচয় দিবে? আমার সন্তান হলে তুমি তাকে কিভাবে পরিচয় দিবে? এখানে বোঝাই যাচ্ছে তোমার ভিতরে লোভ কাজ করেছে। তুমি একজন গোল্ড ডিগার। বের হও, গেট আউট ফ্রম হিয়ার। বাবা, তুমি ওকে ঘর থেকে দিয়ে বের করে দাও। Yes, I hate you, but go now. Get out. Get out my house. ওকে, আমি যাচ্ছি। মা, মা শেফা, এটা কি হয়ে গেল রে মা? এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? ও শিট! শাড়িও দিছে একটা বাল 5,000 টাকা করে মনে হয় দাম হইবে একটা। এগুলা কি এই গ্রামে বেচতাম পারবো? এগুলা নিয়ে যাওয়া লাগবে শহরে। শহরে নিয়ে দেখতাম। এই মাবুস, হ্যাঁ আজাদ ভাই, কি কার সাথে কথা বলে বলে তুই বাইরে চস? শাড়ির লগে কথা কইতাছি। দামি শাড়ি তো, কথা বুঝে। কি রে মাবুস, তুই হাইটা হাইটা কার সাথে এত বিড়বিড় করতেছস, কথা বলতেছস? আরে ভাই, শাড়ির লগে কথা কইতাছি। দামি শাড়ি তো, কথা বুঝে। কি বলস দামি শাড়ি কথা বুঝে? এটা তো আর কখনো শুনি নাই, আজকে না শুনলাম তোর কাছ থেকে। শুনবা কেমনে? দামি শাড়ি তো জীবনে সোয়ে দাও নাই। বউরে এত দামি শাড়ি কিনা দিছো কোনোদিন? এক একটা শাড়ির দাম জানো কত? 5,000, 7,000, 8,000 টাকা করে। আচ্ছা, তুই শাড়িগুলি কই পাইছস? ওমা, এত কিছু জানো, পুরা গ্রামের খবর জানো, এটা জানো না? ওই যে চৌধুরী মাইয়ার জামাই বিশাল বড় কোটিপতি, ওই মালে দিতাছে। ওই যে জাকাতের টাকার বদলে শাড়ি দিতাছে। পুরো সিস্টেম করে 3টা নিয়ে আসলাম। তোমার লাগবে নাকি? কি বলস? তাহলে একটা কাজ কর, আমার লাগবে মানে একটা যদি পাই তাহলে আমি তোর ভাবিকে উপহার দিতে পারি। ভাবিরে যে কোনটা মানাইবো, ভাবি তো মধ্যবয়স্ক। এটা লইয়া যাও। এটার দাম কত কইছিল রাও মনে করে লই। 6,000, 7,700 টাকা কইছিল এটার দাম। আচ্ছা ঠিক আছে, তুমি এত টাকা দিবা কইতে? 7,700 টাকা না, তুমি 5,000 টাকা দিয়ে দাও। কি বলো যে 5,000 টাকা? এই শাড়ি যদি 5,000 টাকা দিয়ে নেই তাহলে কি হয়? তুই তো এগুলো মাগনা পাইছস, তাহলে একটা কাজ কর, আমি টাকা 500 দিই তোকে। ভাই, এটা একটা কথা কইলা? বাঙালি মাগনা পাইলে আলকাতরাও খায়। যদি 5,000ও না, 7,000ও না, লাস্ট 3,000 টাকা দিবা, শাড়িটা লয়ে যাইবা। যদি হয় আমারে বলো, নাইলে আমার সময় নষ্ট করো না, আমি এটা অন্য জায়গায় বেচবো। প্রয়োজনে শহরে লয়ে যাম 300 টাকা ভাড়া দিয়া, বাস ভাড়া দিয়া। না না, তুই একটা কাজ কর, শহরে নিয়ে যা, শহরে নিয়ে গিয়ে বিক্রি কর। আমি অত টাকায় নিতে পারবো না। আমি প্রয়োজনে তোকে আমি আর 20-50 টাকা, 100 টাকা বাড়িয়ে দিতে পারি, 600 টাকা দিব। ওই তাহলে দে, না হলে আমি চলে যাচ্ছি। আহা ভাই, ভাবির একটা শাড়ি পরাইবা, এত দামি শাড়ি। এক কাজ করো, আর 500 টাকা কম দাও। তুমি আমারে 2,500 টাকা দেও ভাই। আমি অত বুঝি না, হই দে, না হলে আমি যাচ্ছি। এই যাচ্ছি আমি। আরে যাও, ধর, তুমি বুঝো বেশি খেলি। নাও, একটা শাড়ি তো নিবা, 1,000 টাকা দিয়ে দাও। ধর বেড়া, 1,000 টাকা। টাকা আমার কত কত আছে কে জানে। 700 টাকা আছে, আমার তো টাকা লাগবে। তুই 600 টাকা দিই, 100 টাকা আমাকে ফেরত দিবি। তুমি আমার বড় ভাই মানুষ, বাল, এটা কি আমি কি দোকান লয়ে বইছি? এক জায়গাতে একটা শাড়ি গুপচি করছি 2-3টা, আমি এমনি তুমি মাগনা চাইলেও দিতাম। দাও, 700 টাকা দিয়ে দাও। এই নে, মাংনা চালে দি ভাই। ফাইসোস, এইটাগুলো ফাইসোস দিতে বেশি ভাই, হয়েছে। আর 300 টাকা দিও। হেট বেড়া, আমার টাকা আমার দে, তুই শাড়ি তুই লাগ। হইছে, যাও 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 বাবা, যাও। 700, 2-3 দিনের বিড়ির বিল। যাক, মাগনা জিনিস, যা পাই। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কুকিলে। এই কবিতা, খালা বাইরে আহ। কি হয়েছে, ডাকতেছো কে? ডাক মনে কি করবো? তগো আল্লাহ এত স্যাদ দিছে কইতে, হ্যাঁ? ঘরে খাওন নাই, স্যাদ কত তগো? ওখান থেকে রাগ করে আয় পড়ছিস কেন? আমি তো সবকিছুই দেখলাম। এত কিছু তোমার জানতে হইব না, তুমি কেন আইছো সেটা কও। আইসি, তোর লাগে তো মায়া লাগে। ওই তোরা তো রাগারাগি করে ওইখান থেকে চলে আইসা পড়ছস। পরে ভাবলাম যে ঈদ আইসা পড়ছে, তোরা গরিব মানুষ, কি করবি? পরে তগো কথা কইয়া ওই জায়গা থেকে চাই এই 2টা শাড়ি নিয়ে আইছি তোকে মাইজিয়া গুলাইয়া। বাজান, এই কাপড় আমাকে লাগবো না। তুমি যেখানে নিয়ে আইসাও সেখানে ফেরত দিয়ে আসো। আমরা এমনি অনেক ভালো আছি, আমরা ওই দামি কাপড়ের যোগ্য না। হপ, তুমি এসে যায় ফেরত দিয়ে আসো গা, ওই কাপড় আঙ্গ লাগবো না। কে কবিতা, এমন কথা কইতেছস কে? রাগ উড়াইস না। একটা জিনিস রাগারাগি মানুষের মধ্যে হইতেই পারে,
এখন অভিমান করে কি চলে আসলে হইব? তোরা কি কুটিপতি, তোরা গরিব মানুষ, দুইজনে দুইটা শাড়ি পাইলে ভালো মতো একটু ইটটা করতে পারবি নে। তুমি জানো কেন এই কাপড় নিতে চাইতাছি না, আর এই কাপড় কে দিতেছে সেটা তুমি জানো? কোষ না, এই কথা কওয়ার দরকার খালা, নাই। ওরে আটকাইবেন না, সবকিছুই জানার দরকার আছে। আপনারা আসছেন আরেক এলাকা থেকে, এই এলাকায় প্রায় 4-5 বছর যাবত এই যে এই বাড়িতে থাকতেছেন, কোনো ভাড়া টাড়া দেন না, কিছু দেন না। আমরা এলাকার মানুষ আপনার করে ভালোবাসি, এই জন্য থাকতে দিছি। কিন্তু ঘটনা যদি কোনোটা থাকে, এটা তো আমরা কইতে হইব, এটা একটা সমাধানে যাইতে হইব। কি হয়েছে খুলে কত কবিতা আমারে। ওই যে চৌধুরী সাহেবের কোটিপতি জামাই, ওইটা আসলে কে জানো? ওই মানুষটা আমার ভাই। কি কইতাছস? চৌধুরীর মাইয়ার জামাই ওই কোটিপতি পোলা তোকে ভাই? তাহলে তোকে এই অবস্থা কেন? এই অবস্থা কেন সেটা তোমার না জানলেও চলবো। যেই মানুষটা আমাকে ভুইলা কোটিপতি হইছে, কোটিপতি হইয়া এই গরিব মা আর বোনরে ভুইলা গেছে, সেই মানুষটার দেওয়া দানের কাপড় আমরাও পরতে চাই না। তাই তোমার কাছে হাত জোর করে কইতাছি ভাই, তুমি এই কাপড়গুলো নিয়ে এখান থেকে চলে যাও। জীবনে অনেক বিষয় সম্মুখীন হয়েছি, কিন্তু এইরকম বিষয় যে কোনোদিন সম্মুখীন হইতে হইব এটা কোনোদিন কল্পনাও করিনি। ভাই কোটিপতি, সন্তান কোটিপতি, মা আর বোন থাকে মানুষের বাড়িতে। আচ্ছা খালা, কষ্ট পাইেন না, হয় অনেক কিছু। আমার কোন তো খুলে কি হয়েছিল। বাজান রে, এই পোড়া কপালের কথা আর কি কমু কও? আমাকে সব আসিল, ওর বাবা ভালো কাজ করতো, আমাকে জমি জমা বাড়ি সব আসিল। একদিন অ্যাক্সিডেন্ট হয়ে ওর বাবা মারা গেল। আমার পোলাটা তখন 7-এ পড়ে। ওর বাপের অনেক শখ ছিল পোলারে লেখাপড়া শিখাইবো, মানুষের মতো মানুষ করব। আমি জায়গা জমি বেচে মানুষের বাড়ি কাম করে মায়ের কথা চিন্তা করি নাই। আমার পোলাটারে আমি লেখাপড়া শিখাই অনেক বড় বানাইছি। আশা করছি এই পোলা তার বোনকে দেখবো, আমারে দেখবো, কিন্তু না, এই পোড়া কপালে সেটা সহ্য হয় নাই। পোলা আমার চাকরির কথা কইয়া ঢাকায় গেল, এই যে গেল, আর ফেরত আসলো না। আমি কত জনে কইছি, কত জায়গায় করছি, আমি আমার পোলারে পাই নাই। পরে অনেক দিনা হয়ে গেছিলাম এলাকা থেকে, আমাকে তারাই দিল। কি করো এই মাইয়াটারে নিয়া, কোনো দিশা ভিসা না পাইয়া তোমাকে এই এলাকায় আইলাম। তোমাকে এলাকার যে চেয়ারম্যান দয়া করে এই বাড়িতে থাকতে দিল। এখন একদিন খাই তো 2 দিন না খেয়ে থাকি। আমার মায়ের একটা ভালো কাপড় আমি দিতে পারি না। খালা, কষ্টের কথা আর বললেন না। আমি হইতেছি একটা ফুর্তিবাজ মানুষ, গ্রামের মধ্যে ফুর্তি করে বেড়াই। আপনার ওই কথা শুনে আমি খুব কষ্ট পাইলাম। আল্লাহ যে আমার লেখাপড়া করায় নাই, এতদিন আফসোস করতাম, হায় হায় রে একটু যদি পড়াশোনা করতাম। কিন্তু এখন বুঝতেছি আল্লাহ লেখাপড়া না করায় অনেক ভালো করছে। লেখাপড়া করলে মানুষ অমানুষ হয়ে যায়। এই যে আপনার মুখ থেকে শুনা প্রমাণ পাইলাম যে আপনার ছেলে কত বড় অমানুষ। শোনেন খালা, রিজিকের মালিক হইতেছে আল্লাহ। আল্লাহ কখন কার রিজিক কোন জায়গায় রাখছে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই রাখছে। শোনেন, আপনাদের এই ঈদের মধ্যে যা কিছু লাগবো আমি আমার তরফ থেকে আপনাদের দিব। আর কবিতা, তুই কোনো চিন্তা করিস না বোন, তোরা ভালো থাকবি, আমি তোগুলোকে দোয়া করি। আর তোকে ভাই জীবনেও সুখী হইব না। যারা মা আর বোনরে কষ্ট দেয়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা বড় কইরা লেখাপড়া করায় শহরে পাঠাইছে, আর ও এখন শ্বশুর বাড়িতে আইসা মায়েরে শাড়ি ভিক্ষা দেয়। আল্লাহ ওরে মাফ করবো না। খালা, কষ্ট পাইন না, আমি আসবো আপনার বাড়িতে কালকে। আচ্ছা বাজার, কইছি না কানবা না, নিজেরা শক্ত করো। আমাকে সবকিছু ভুলে থাকতে হইব। আমার কোনো ভাই নেই, তোমার কোনো ছেলে নাই মা। আমি ছাড়া তোমার কেউ নাই মা, আমি ছাড়া তোমার কেউ নাই। মা, কবিতা, মা,
হায় হায়, গরিবের বাড়ি দেখি হাতির পাড়া। তা সাহেব কি মনে কইরা গরিবের বাড়িতে পাও রাখছেন? গো, তুমি তুমি এমন কথা করো না মা। আমি ভুল করছি মা, আমার মাফ কইরা দাও, মাফ কইরা দাও মা, আমি ভুল কইরা বলাইছি। আপনি কেন আমার মায়ের কাছে মাফ চাইতেছেন? আপনার মাফ চাইতে হইব না, আপনি এখান থেকে চলে যান। আপনার স্যার আমরা খুব ভালো আছি। বোন রে, ও বোন, আমি তোর একমাত্র ভাই, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমার তুই মাফ করে দে, মানে কোন আমার মাফ করে দিতে। বোন, আমি অন্যায় করছি দেখা আমার শ্বশুর আমার ওই বাড়ি থেকে বাড়ি করে দিছে, খুশি সারা জীবনের জন্য যেন আমি ওই বাড়ি থেকে না যাই। আমি আমার মারে অস্বীকার করছি, আমার বোনরে অস্বীকার করছি। আসলে ওরা জানতো না যে আমি তোমাকে এইভাবে কষ্ট দিছি। আজকে জানার পরে আমার বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে মা, আমি কই যাবো, আমার মাফ করে দাও, আমি মাফ চাই তোমার কাছে। কি আমাগো কারণে তোরে বাড়ি থেকে বাইর করে দিছে? কিন্তু এই তো তোর দোষ। আমি বারবার কইছিলাম আমি এখানে যাবো না, তুই আমার জোর করে নিয়ে গেলি। আজকে আমাগো কারণে আমার পুরো সংসার নষ্ট হয়ে গেল, ওরে বাইর করে দিছে। না না, আমি তো কখনো তা চাইনি বাজান। আমি সব সময় চাইছি তুই সুখে থাক, তুই অনেক বড় হ, ভালো থাক। মাগো, ওইটাই তো আমার অপরাধ ছিল। আমি সবসময় নিজের সুখের চিন্তা করছি, কখনো কখনো আমার মা আমার বোনের সুখের চিন্তা করি নাই, আমার একটা মাত্র বোন, তার ভবিষ্যৎ চিন্তা করি নাই। আমার মা কি খাইলো কি পড়লো তার খোঁজ খবর রাখি নাই, আমার বোনটা কেমন আছে কোনো জিজ্ঞেস করি নাই। অপরাধ তো করছি মা আমি, আমার পাপের শাস্তি আমি পাইতাছি মা। মা, এতদিন আমি তোমারে কইছি যে তুমি তোমার পোলার কথা ভুলে যাও, তার কথা মনে করবো না, তার কথা মনে করতে চাই না। মা জানো, আমারও না আমার ভাইয়ের কথা খুব মনে পড়তো। আমি সব সময় আমার ভাইয়ের কথা ভাবতাম, কিন্তু আমি কখনো কইতে পারতাম না। কেমন করে কমু কও না মা? আমি যদি কখনো কিছু কই তুমি আরো বেশি কষ্ট পাইবা। আমি যে আমার ভাইয়ের অনেক ভালোবাসি মা, ওরে ছাড়া থাকতে আমার যে খুব বেশি কষ্ট হতো। ও মা, মা আমি চাই আমার ভাই সুখে থাক, আমার ভাই আরো অনেক বড় হই, আমার ভাইয়ের আল্লাহ ভালো রাখুক। মা তুমি যাও না, ওই চৌধুরী সাহেবের পায়ে ধরবা, পায়ে ধরে কবা আমার ভাইয়ের যেন ওই বাড়ি থেকে বের না করে দেয়, আমার ভাইয়ের সংসারটা যেন নষ্ট না হয়ে যায়। মা যাও না তুমি। আমি যাবো আমার পোলা সুখের জন্য, আমি চৌধুরী সাহেবের পাও ধরে ভিক্ষা যাবো। মা, আমি ওই বাড়িতে যাবো, তোর একটা শর্তে যাবো মা, যে যাইতে হয় আমার মা আর আমার বোনের সাথে নিয়েই যাবো, আর না হয় ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাবো না। কিন্তু তারা তো মেলা বড় লোক, আমাকে কি মাইনে নিব? কেন মা, তোমার পড়ার কম কি আছে? যথেষ্ট আছে। আমি তোমার কাছে গোপন করছিলাম, তুমি করে না দিয়ে একা ভোগ করতে চাইছিলাম, ভুলে গেছিলাম যে আমার মা না খাইয়া না পয়রা আমারে পড়াইছে, আমারে খাওয়াইছে। আমার বোন নিজে পড়াশোনা না কইরা আমার জন্য পড়াশোনার খরচ জোগাইছে। আমি বেইমান হয়ে গেছিলাম মা, শেষবারের মতো মাপ চাই, সারা জীবন আর কোনোদিন বলে অন্যায় করুন না। আমি তো আমার দিক থেকে মুখটা ফিরে নিও না মা। না না বাজার, তোরে তোরে আমরা অনেক ভালোবাসি, তুই যে আমার কলিজার টুকরা, আমি তোর ফেরাই দিব না বাজার, আমি তোরে কখনো ফেরাই দিব না বাজার। চল চৌধুরী বাড়ি আমি যাবো। চলো মা, আই বোন। সবকিছু সহ্য করতে হয়, হ্যাঁ? আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেন আমার বাড়িতে এসেছেন? বিআই সাহেব, আমি জানি আপনারা বড় লোক, আমরা গরিব, আর আমার পোলা অনেক বড় ভুল করে ফেলাইছে। বিআই সাহেব, আমি তোর মা, আমি চাই না আমার পোলা অসুখী হোক, তার সংসার নষ্ট হয়ে যাক। বিআই সাহেব, আমার পোলারে আমার হয়ে আপনি ক্ষমা করে দেন।
বিয়ে সাহেব, বিশ্বাস করেন আমি আর আমার মাইয়া এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো। আমরা কখনো পরিচয় দিব না যে আপনি আমার বিয়ে, ওইটা আমার ছেলের বউ। দয়া করেন বিয়ে সাহেব, আমি আমার পোলার কষ্ট সহ্য করতে পারতেছি না। আপনার ছেলে ভুল করেনি, আপনার ছেলে অন্যায় করেছে। অতএব ওর মতো ছেলে আমার জামাই হতে পারে না, ইম্পসিবল। তাই দেন, এইভাবে রাগারাগি করলে কোনো কিছুর সমাধান হয় না। আমি জানি যে আমার ভাই আপনাদের কাছ থেকে সবকিছু লুকাইছে, এটা তার অন্যায় হয়েছে। সেই জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেছি। আমার ভাইরে হয়েছে আপনার কাছে দিয়ে গেলাম। আমার ভাই তো হচ্ছে কোটিপতি, তার তো কোনো টাকার অভাব নাই। আমরা নয় গরিব, আমরা নয় দূরেই থাকবো, আমরা এই বাড়ি থেকে চলে যাইতাছি, এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো। আমার ভাইরে বের করে দিয়েন না। চুপ করো, তোমার ভাইয়াকে ইচ্ছা করে বের করে দেয়নি। তোমার ভাই যেমন করে তোমাদেরকে ঠকিয়েছে, তার থেকে বেশি খারাপ সে আমার সাথে করেছে। আমাকে সে দিনের পর দিন মিথ্যে বলেছে। একজন মিথ্যাবাদীর সাথে কি কখনো সংসার করা যায়? এটা কখনো সম্ভব? আচ্ছা, তোমার ভাইয়ের এত টাকা পয়সা, সে কিভাবে পারে নিজের মাকে অস্বীকার করতে, নিজের বোনকে অস্বীকার করতে, নিজের বাবাকে অস্বীকার করতে? মাগো, মাগো, আমার পোলা তোমারে অনেক ভালোবাসে। আমার পোলা আমাকে হারাইতে চাইছে, তোমার হারাইতে চাই নাই। মা, আমার পোলারে দয়া করো, আমার পোলারে ক্ষমা করে দাও। ও তোমারে ছাড়া বাঁচবো না। মা, মা, মা চলো আমরা চলে যাই। দাঁড়ান। কোথায় যাচ্ছেন বিএন সাহেবা? এই যে আমার এই মেয়েটা মা মরা। ও অনেক বছর মায়ের কোনো আদর, স্নেহ, ভালোবাসা পাইনি। শুধু শুধু আমি ওকে বাবা হয়ে, মা হয়ে আমি ওকে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করেছি। এখন যেহেতু ও একটা মা পেয়েছে, এই সুযোগটা আমি কি করে ছাড়ি? আপনিই বলুন তো। তাই আপনারা কোথায় যাবেন? কোথাও যাবেন না, কারণ আমার এত বড় রাজপ্রাসাদ একা খালি পড়ে থাকে। আমার এখানেই থাকবেন, আমার বাড়িতেই থাকবেন। হ্যাঁ বিয়ান সাহেবা, আপনি আপনার মেয়েকে নিয়ে আর আমার জামাই বাবাজিকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে বাকি জীবনটা আমার বাড়িতেই কাটিয়ে দিবেন। আমি তো আজ আছি, কাল নেই। সত্যি কইতেছেন বিয়ে সাহেব? আয় মা, আমার বুকে আয়। আজকে থেকে আমার একটা মাইয়া না, আমার দুইটা মাইয়া। আর আমারও কিন্তু এখন মেয়ে নেই, শুধু ছেলে আছে।